হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়ছিলাম। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের আজকের এই ভিডিওতে আমরা গাউস জ্যাকোবি মেথড নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আজকের ভিডিও শুরু করি। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট মেথড এবং আরেকটা হচ্ছে ইটারেশন মেথড। এর আগের ভিডিওতে আমরা ডিরেক্ট মেথড দেখেছিলাম। ডিরেক্ট মেথডের মধ্যে আমরা REM অর্থাৎ রো ইচেলন ফর্মের মাধ্যমে আমরা এটা দেখেছিলাম। ইটারেশন মেথডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে গাউস জ্যাকোবি মেথড আর একটা হচ্ছে গাউস সেডাল মেথড। আজকের এই ভিডিওতে আমরা গাউস জ্যাকোবি মেথড নিয়ে আলোচনা করব। গাউস জ্যাকোবি মেথডে আমাদেরকে তিনটা স্টেপ ফলো করতে হবে। তো প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে চেক করতে হবে যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা কি স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেট কি না। সেটা কীরকম, আমাদের এরকম একটা ইকুয়েশন যদি প্রশ্নে দেওয়া থাকে সেখানে আমাদের যে ডায়াগোনালি যে ভ্যালুগুলো দেওয়া থাকে সেটা অবশ্যই বাকি দুইটার চেয়ে বড় হতে হবে। এটা আমরা একটু পরে যখন প্রবলেম সলভ করব তখন দেখব। স্টেপ 2 হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটাকে রিরাইট করতে হবে, এবং স্টেপ 3 হচ্ছে আমাদের ইকুয়েশনটাকে রিরাইট করতে হবে k-তম ইটারেশন এর মাধ্যমে। তো সেটা কীরকম আমরা দেখে নিই। আমাদের যদি কোয়েশন এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে, তো সেই ইকুয়েশনকে আমাদের এরকম একটা ইকুয়েশন আকারে বের করতে হবে। আমাদেরকে এখানে x1 x2 এরকমভাবে x3 পর্যন্ত মান বের করতে হবে। এখানে n পর্যন্ত হলে ইকুয়েশনটা কীরকম হবে সে সম্পর্কে দেখানো আছে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদেরকে এখানে তিনটা ভ্যালু বের করতে হবে, x1 x2 এবং x3। তো সেটার জন্য আমাদেরকে ইকুয়েশনটা কী হবে সেটা বের করে নিতে হবে আগে। তো সেটা এরকম এক ধরনের ইকুয়েশন হতে পারে। এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 3তে আমরা দেখব আমাদের ওই ইকুয়েশনটাকে আমাদের k-তম ইটারেশন পর্যন্ত লিখতে হবে। এখানে k এর ভ্যালু আমরা 1 থেকে শুরু করব এবং এখানে হবে হচ্ছে k-1, এখানেও হবে হচ্ছে k-1। এই বিষয়টা আমরা যখন একটা প্রবলেম সলভ করব তখন বিস্তারিত দেখব। তো আমরা একটা প্রবলেম দেখে নিচ্ছি। ধরে নিচ্ছি আমাদের এরকম একটা প্রবলেম দেওয়া আছে। তো প্রথমেই আমাদেরকে চেক করতে হবে যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা কি স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেট কি না। যদি স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেট না হয় তাহলে সেটাকে আমাদের স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেট বানিয়ে নিতে হবে। এখান থেকে যদি আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করে নিই, এটা হচ্ছে 28 4 -1 1 3 10 এবং এখানে আছে হচ্ছে 2 17 4। তো এটার ক্ষেত্রে আমরা যদি দেখি এটা কি স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেট কি না, আমাদের ফার্স্ট ডায়াগোনালি ভ্যালু হচ্ছে এটা। তো 28 এটা অবশ্যই এই বাকি দুইটা এলিমেন্টের যোগফলের চেয়ে বড়। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এখানে মডুলাস নিয়ে কাজ করব সবসময়। এর পরেরটার ক্ষেত্রে যদি আমরা দেখি এটা হচ্ছে 3, কিন্তু আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি যে আমাদের 3টা এই দুইটা বাকি এলিমেন্টের যোগফলের চেয়ে অবশ্যই ছোট। এখানে 3 হচ্ছে 1 + 10 এর চেয়ে ছোটো, তাহলে এটা স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেন্ট না। আবার যদি আমরা এটার জন্য দেখি এটাও স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেন্ট না। এখানে আছে হচ্ছে 1, এখানে আছে হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে 17, এটা স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেন্ট না। আমাদের একটা ভ্যালু এখানে মিলেছে কিন্তু বাকি দুইটা মিলেনি। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে আমাদেরকে স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেন্ট বানিয়ে নিতে হবে। এখানে আমরা যে ম্যাট্রিক্সটা পেয়েছি এই ম্যাট্রিক্সটা যদি আমরা রো চেঞ্জ করে দিই তাহলে আমরা হচ্ছে স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেন্ট পেয়ে যাব। আমরা যদি এখানে 28 4 -1 আমরা যদি 2 আর 3 এই দুইটা যদি ইন্টারচেঞ্জ করে ফেলি তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে, আমরা 3কে উপরে তুলে দিব, অর্থাৎ এটা হচ্ছে 2 17, এরপর হচ্ছে 4 এবং লাস্টের রো হবে হচ্ছে 1 3 10। এখন যদি আমরা চেক করি 28 এই দুইটা হচ্ছে এই দুইটা যোগফলের চেয়ে অবশ্যই বড়। 17 এটা হচ্ছে 4 + 2 এর মডুলাসের চেয়েও অবশ্যই বড়, এবং 10 এটা হচ্ছে এই দুইটার যোগফলের চেয়ে বড়। আমি আবার মনে করে দিচ্ছি এখানে আমরা সবসময় মডুলাস নিয়ে যোগ করে থাকি। তো এটার ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে হচ্ছে 28 অবশ্যই 5-এর চেয়ে বড়, 17 এটা অবশ্যই 6-এর চেয়ে বড়, এবং 4 এবং হচ্ছে 10 এটা হচ্ছে অবশ্যই 4-এর চেয়ে বড়। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেন্ট হয়ে গেছে। এখানে আমরা কি করেছি, এখানে আমরা R2 এর সাথে R3 ইন্টারচেঞ্জ করেছি।
এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে একটা নতুন ম্যাট্রিক্স পেলাম, এই ম্যাট্রিক্স অনুযায়ী আমাদেরকে ইকুয়েশনটাকে লিখতে হবে। তো এই ম্যাট্রিক্স অনুযায়ী আমরা যদি এই ইকুয়েশনটাকে লিখি, আমরা পাবো হচ্ছে 28x প্লাস 4y মাইনাস জেড ইজ ইকুয়াল টু 32। এরপর আমরা পাবো হচ্ছে 2x প্লাস 17y প্লাস 4z ইজ ইকুয়াল টু 35, এবং আমরা পাবো হচ্ছে x প্লাস 3y প্লাস 10 ইজ ইকুয়াল টু 24। এটা হচ্ছে আমাদের নতুন একটা ইকুয়েশন। এখন আমরা এই ইকুয়েশনের মাধ্যমেই বাকি ক্যালকুলেশনগুলো করব। এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা যদি x, y, z এগুলোর ভ্যালু যদি আমরা আলাদা করে বের করে নিই, তাহলে আমরা ভ্যালু পাবো হচ্ছে এটা হচ্ছে 4z। এখন এখান থেকে এই ইকুয়েশন থেকে আমাদের k তম ইটারেশনের জন্য আমাদেরকে এটাকে তৈরি করে নিতে হবে। তো সেটা কীরকম হবে? আমরা যদি ফার্স্ট ইটারেশনের জন্য কাজ করি, ইটারেশন 1, ইটারেশনকে আমি সংক্ষেপে আইটি লিখছি। আমরা যদি ফার্স্ট ইটারেশনের জন্য কাজ করি, তো এটা হবে হচ্ছে x1 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1/28 32 মাইনাস 4y। এখানে আমরা দেখেছিলাম এটা হবে হচ্ছে k-1, অর্থাৎ আমাদের এখানে k এর ভ্যালু হচ্ছে 1, তো 1 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 0, তাহলে এটা হবে হচ্ছে 4y0 প্লাস z। এখানেও হবে হচ্ছে k-1, 1 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে z⁴0। এটা পাওয়ার না, আসলে এটা হচ্ছে চিহ্ন যে এটা কততম ইটারেশন চলছে। এরপরে y এর জন্য যদি আমরা দেখি, এটা হচ্ছে 1/17 35 মাইনাস 2x⁴0। এটা আসলে পাওয়ার না, এটা হচ্ছে ইটারেশন, কততম ইটারেশন হচ্ছে সেটা। এটা হচ্ছে k-1 পর্যন্ত, তাহলে আমরা যেহেতু 1 নম্বর ইটারেশন করছি, তাহলে এটা হবে হচ্ছে 0। এরপরে আমরা যদি দেখি, এটা আসে হচ্ছে -4z0, এবং আমরা যদি z এর জন্য দেখি 1 নম্বর ইটারেশনে, এটা আসবে হচ্ছে 1/10 24 মাইনাস x k-1 যেহেতু, তাহলে এটা আসছে হচ্ছে 0 3y k-1 যেহেতু, তাই এটা আসছে হচ্ছে 0। এখন এখান থেকে আমরা ভ্যালু বের করব। আমি এখানে প্রথম ইটারেশনটা দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে ভ্যালু আসে। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ইনিশিয়াল যে ভ্যালুগুলো আছে, এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে y0 z0 x0 z0, এগুলোর ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ভ্যালুগুলোর ক্ষেত্রে আমরা জ্যাকবি মেথডের ক্ষেত্রে আমরা সবসময় 0 বসাবো। তো এটা যদি আমি ভেঙে সলভ করি, এটা হচ্ছে 1/28 32 মাইনাস 4 × 0 প্লাস 0। এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা হচ্ছে 1/17 35 মাইনাস 2 × 0 মাইনাস 4 × 0, এবং এটার ক্ষেত্রে যদি আমরা দেখি 1/10 24 মাইনাস 0 মাইনাস 3 × 0। এখন এটাকে যদি আমরা সলভ করি, আমরা পাবো হচ্ছে 1.1429। এটার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2.0588, এবং এটার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2.4। এখন আমরা ক্যালকুলেটরে এটাকে কিভাবে সলভ করতে হয় সেটা দেখব, কারণ এখানে আমাদের ইটারেশন অনেকগুলো লাগতে পারে। তো একটা সলভ করতে গেলে আমাদেরকে এখানে অনেক সময় ব্যয় করতে হবে। যদি এরকম ইটারেশন 7-8টা যায়, তাহলে আমাদের অনেক সময় যাবে এই ম্যাথটা সলভ করতে। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে এটাকে সলভ করতে পারবো। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এটাকে ক্যালকুলেটরে কীভাবে সলভ করতে হবে। এখানে আমরা প্রথমে ফিক্স করে নিব যে আমরা কত ঘর পর্যন্ত দেখতে চাচ্ছি। তো সেটার জন্য আমরা প্রথমে শিফটে চাপ দিব, এরপরে মোডে চাপ দিব। এখান থেকে আমরা 3 নম্বরে যাব, আমরা হচ্ছে ফিক্স করব। আমরা হচ্ছে দশমিকের পর 4টা ডিজিট নিয়ে কাজ করতে চাচ্ছি। তো আমরা এখানে দিব হচ্ছে 4, এটা 4 পর্যন্ত ফিক্স হয়ে গেছে। এখন আমরা এই ইকুয়েশনটাকে এখানে কীভাবে বসাবো সেটা দেখে নিচ্ছি। আমরা প্রথমে আমাদের যে x1টা আছে সেটা আমরা ধরে নেব এটা হচ্ছে a, এবং আমাদের এখানে যেই y0 আছে এটাকে আমরা ধরবো b, এবং এখানে আমাদের যেই z0 আছে এটাকে ধরবো আমরা c। এতটুকু আমরা আগে বসিয়ে নিচ্ছি। তো আমাদেরকে প্রথমে চাপতে হবে হচ্ছে আলফা a, আমাদের a এসে গেছে। এরপর আমরা দিব হচ্ছে ইকুয়াল, এখানে আলফা দিয়ে আমরা যদি ক্যালকে চাপ দিই তাহলে আমাদের ইকুয়াল সাইন আসবে। এরপর এখানে আছে হচ্ছে 1/28 ইন্টু 32 মাইনাস 4। এই y0কে অথবা y0কে আমরা b ধরে নিচ্ছি। আমাদের বি ধরার জন্য আমাদেরকে আলফা, এরপর হচ্ছে এটা চাপলে আমরা বি পেয়ে যাব। এরপর আসে হচ্ছে আমাদের z0, এটাকে আমরা সি ধরবো, আবার আমরা চাপ দিব আলফা, এটা হচ্ছে সি। এটা আমাদের হচ্ছে হয়ে গেল, আমাদের প্রথমটার জন্য ইকুয়েশন লেখা শেষ।
এখন আমরা এখান থেকে কোলন চিহ্ন দিব। তো আমরা যদি এখন আলফা চেপে এটা দিই তাহলে আমাদের কোলন হয়ে গেল। এখন আমরা y1 নিয়ে কাজ করব। y1-এর জন্য আমরা এখানে কোনো ভ্যালু ধরে নিই, তো y1-এর জন্য আমরা এটাকে ধরে নিব, এটা হচ্ছে d। এরপর আমরা x0-এর জন্য এখানে কিছু ধরে নিই, তো এটার জন্য আমরা ধরে নেব হচ্ছে এটা e, এবং এখানে z0 যেটা আছে সেটাকে আমরা আগেও ধরেছি, এটা হচ্ছে c। এটা আমরা এখন এখানে বসিয়ে নিচ্ছি। তো আমরা বসাবো হচ্ছে আলফা চাপ দিব, এরপরে d নিব, এরপরে আলফা চাপ দিয়ে আমরা যদি ক্যালকে দিই তাহলে আমরা ইকুয়াল চিহ্ন পাবো। এরপর আমরা দিব হচ্ছে 1/17 ইন্টু 35 মাইনাস 2। এখানে x0 আছে অথবা x0 আছে, এটাকে আমরা e ধরেছি, তো আমরা এখানে আলফা চাপ দিয়ে এখানে e দিব, e এসে গেছে। এরপরে হচ্ছে মাইনাস 4z0, 4 আমি দিলাম, z0কে আমরা c ধরেছিলাম, তো আমরা দিব হচ্ছে আলফা, এটা চাপলে আমরা c পেয়ে যাব। আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে আছে আমাদের হচ্ছে z1, এটাকে আমরা আগে কোনো কিছু ধরে নিই, এটাকে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে f, এবং এখানে আমাদের x0, এটাকে আমরা e ধরেছিলাম, এটা e থাকবে, এবং এটা এখানে হচ্ছে y0 অথবা y0 যাই বলি, এখানে আমরা এটাকে ধরেছিলাম হচ্ছে b, আমরা এখানে b দিব। তো আবার আমরা এখানে আলফা এটা চাপ দিলে আমরা কোলন পেয়ে যাব। এরপর আমরা দিব হচ্ছে f, আমরা আলফা চাপ দিয়ে এটা যদি দিই আমরা f পেয়ে যাব। এরপর আলফা চাপ দিয়ে যদি আমরা ক্যালকে দিই তাহলে আমরা ইকুয়াল পাবো। এরপর আমরা দিব হচ্ছে 1/10 ইন্টু এটা আসে হচ্ছে 24 মাইনাস x0 অথবা x0, এটাকে আমরা e বলেছিলাম, তো আমরা আলফা চাপ দিয়ে এটা দিব, আমরা e পেয়ে গেছি। এরপর হচ্ছে -3 y0 বা y0 যাই বলি, এটাকে আমরা ধরেছিলাম হচ্ছে c, তাহলে আমরা আলফা চাপ দিয়ে এটাকে চাপ দিব, তাহলে আমরা পেয়ে যাব, আচ্ছা এটা হচ্ছে b, দুঃখিত এটা হচ্ছে b, তো আমরা আলফা চাপ দিয়ে এটা দিব, তাহলে আমরা b পেয়ে যাব। এখন আমাদের ইকুয়েশনটা তোলা শেষ। এখন আমরা চাপ দিব হচ্ছে এই ক্যালক বাটনে। এখন আমরা ভ্যালুগুলোকে বসাবো। আমাদের এখানে b এর ভ্যালুগুলো কিন্তু 0, আমি এখানে লিখে রেখেছিলাম যে আমাদের এখানে ইনিশিয়াল যত ভ্যালু আছে সেগুলোকে আমরা 0 বসাবো। এখন আমরা হচ্ছে ভ্যালুগুলোকে বসাবো। আমরা এখানে বলেছিলাম আমাদের ইনিশিয়াল ভ্যালুগুলো ছিল হচ্ছে 0, তো আমি b = 0 বসাচ্ছি। এরপর আমাদের c এর ভ্যালু যাচ্ছে, এটা আমরা বলেছিলাম ইনিশিয়াল ভ্যালু 0, তো আমি এখানে c এর ভ্যালু 0 দিচ্ছি। এরপর আমাদের e এর ভ্যালু যাচ্ছে, e এর ভ্যালু কোনটা, আমাদের এখানে y0 আছে, তারপরে z0 আছে, এছাড়া আমাদের আছে হচ্ছে x0 অথবা x0, এটা হচ্ছে আমাদের নতুন আরেকটা টার্ম অথবা ভেরিয়েবল। তো এটার জন্য আমাদেরকে ভ্যালু দিতে হবে। এটা হচ্ছে যেহেতু 0, তাহলে এটা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, এটাকে আমরা 0 দিব। এরপর আমরা হচ্ছে ইকুয়াল দিব, আরেকবার ইকুয়াল দিব, তাহলে আমাদের এই প্রথম যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 1.1429। আমরা যখন ম্যানুয়ালি ক্যালকুলেশন করেছিলাম তখনও কিন্তু আমরা এটি পেয়েছিলাম। এরপরে যদি আমরা আবার ইকুয়াল চাপ দিই, এরপরে যদি আমরা এটা চাপ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 2.0588। আমরা যখন ম্যানুয়ালি ক্যালকুলেশন করেছিলাম তখন এটা পেয়েছিলাম। এরপরে যদি আমরা আবার ইকুয়াল চাপ দিই, এরপরে যদি আমরা এটাকে চাপ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 2.400। আমরা 2.4 পেয়েছিলাম, আমরা যেহেতু এখানে দশমিকের পর 4 দশমিক স্থান নিতে কাজ করছি, এই জন্য এখানে 0 বসিয়েছে। এখানে আমরা 0 দিতেও পারি, নাও দিতে পারি, একই কথা। তো এটা ছিল হচ্ছে আমাদের প্রথম ইটারেশন, এটাকে আমরা এভাবেই রাখবো। এরপরে আমরা পরবর্তী ইটারেশনের ক্ষেত্রে এখানে আবার ভ্যালু বসাবো। তো আমি পরবর্তী ইটারেশনের জন্য এটা কী হবে সেটা লিখে নিচ্ছি। 2 নম্বর ইটারেশন শুরু করছি। ইটারেশনকে আমি আইটি লিখছি, x এর জায়গায় হবে হচ্ছে 2, y এর জায়গায় 2, z এর জায়গায় 2। এখানে x এর জায়গায় ছিল হচ্ছে 1/28, 32 মাইনাস 4y। এখন এখানে k-1 ছিল, এখানে যেহেতু ভ্যালু ছিল হচ্ছে k-1 করলে এখানে ভ্যালু আসবে হচ্ছে 1। এরপরে ছিল হচ্ছে প্লাস z, এখানেও ছিল হচ্ছে k-1, তাহলে এখানে বসবে হচ্ছে 1। এরপরে y এর জন্য এখানে ছিল হচ্ছে 1/17, 35 মাইনাস 2x, এখানেও হচ্ছে k-1 ছিল, যেহেতু এটা 2, তো k-1 করে আসবে হচ্ছে 1। এরপরে ছিল হচ্ছে -4z, এখানেও ছিল হচ্ছে k-1, এখানে যেহেতু 2, তাহলে এখানে হবে হচ্ছে 1। এরপরে z2 এর ক্ষেত্রে এটা ছিল হচ্ছে 1/10, 24 মাইনাস x, এখানে k এর ভ্যালু যেহেতু 2, এখানে হবে হচ্ছে k-1, তাহলে এটা হবে হচ্ছে 1 মাইনাস 3y। এখানে k এর ভ্যালু ছিল হচ্ছে k-1, আমরা এখানে k এর ভ্যালু ধরেছি হচ্ছে 2, তাহলে এখানে হবে হচ্ছে 1। এখন এই বিষয়টা একটু কঠিন লাগতে পারে, এই বিষয়টাকে আমি সহজ করে দিচ্ছি। আমরা যখন জ্যাকোবি মেথড ব্যবহার করব
তখন আমাদের যত ইটারেশন হবে, আমাদের যদি লেফট হ্যান্ড সাইডে আমাদের যদি k তম ইটারেশন চলে, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের এখানে যত ভ্যালু আছে সবগুলোকে আমরা k-1 বসিয়ে দিব। অর্থাৎ আমরা যদি এখানে 3 নাম্বার ইটারেশন করি, আমরা যদি এখানে 3 নাম্বার ইটারেশন চালাই, তাহলে এখানে কোন ভ্যালুগুলো হবে, এখানে হচ্ছে k-1 হবে। অর্থাৎ এখানে সবগুলো জায়গায় আমরা এখানে 2 বসিয়ে দিব। এখানে হবে হচ্ছে y2, z2, এখানে হবে হচ্ছে x1, x2, এখানে হবে হচ্ছে z2, এখানে হবে হচ্ছে x2, এখানে হবে হচ্ছে y2। এভাবে আমরা ক্যালকুলেশন করব। এখন আমরা ক্যালকুলেটরের বাকিগুলো সলভ করে নিচ্ছি। আমরা যদি এখন ওইটা সলভ করার পর যদি আমরা ইকুয়াল চাপ দিই, তাহলে আমাদের কাছে আবার বি এর ভ্যালু চাবে। বি এর ভ্যালু কোনটা? আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বি এর ভ্যালু, অর্থাৎ আমাদের y1 এটার ভ্যালু আমরা পেয়েছিলাম হচ্ছে 2.0588। আমরা ইকুয়াল চাপ দিব। এরপর আমাদের সি এর ভ্যালু চাচ্ছে, সি এর ভ্যালু হচ্ছে এটা। z1 এর যে মান আছে আমরা সেটা বসাবো। z1 এর জন্য আমরা মান পেয়েছিলাম হচ্ছে 2.400। আমরা ইকুয়াল চাপ দিব। এরপর আমাদের কি আরেকটা মান চাচ্ছে, সেটা ছিল হচ্ছে এটার মান। x1 এর জন্য আমরা মান পেয়েছিলাম হচ্ছে 1.1429। এরপরে যদি আমরা ইকুয়াল চাপ দিই, এটা আসবে। এরপরে যদি আমরা আবার ইকুয়াল চাপ দিই, তাহলে আমাদের এখানে এই x2 এর ভ্যালুটা আসবে। আমাদের এখানে x2 এর ভ্যালু এসেছে হচ্ছে 0.9345। এরপরে যদি আমরা এখন আবার ইকুয়াল চাপ দিই, তাহলে আমরা পরের ভ্যালুটা পাবো। পরের ভ্যালুটা এসেছে হচ্ছে 1.3597। এরপরে যদি আমরা আবার ইকুয়াল চাপ দিই, আমরা পরের ভ্যালুটা পাবো। আমাদের এটা এসেছে হচ্ছে 1.6681। এভাবে আমরা বাকি ক্যালকুলেশনগুলো চালাতে থাকবো। আমরা এখন ইটারেশন 3 দেখছি। তো এখানে আমি সহজে একদম লিখে দিচ্ছি, এটা হচ্ছে x3, এটা হচ্ছে y3 এবং এটা হচ্ছে z3। এখন যদি আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, এটা হচ্ছে 1/28, 32 - 4, এটা হবে হচ্ছে 2 + z2, এখানে হবে হচ্ছে 1/17, 35 - 2x2 - 4z2, এটা হবে হচ্ছে 1/10, 24 - x2, 3y2। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের এখানে y2 এর মান হচ্ছে 1.3597। এটা আমরা বসাবো 1.3597। এরপর আসে হচ্ছে আমাদের z2 এর জন্য মান হচ্ছে 1.6681, 1.6681। এবং এরপর আমাদের আরেকটা টার্ম আছে, এটা হচ্ছে x2 এর জন্য ভ্যালু হচ্ছে 0.9345, 0.9345। ইকুয়াল দিলাম। এখন যদি আবার আমরা ইকুয়াল দিই, তাহলে আমরা ভ্যালুগুলো পেয়ে যাব। আমরা x3 এর জন্য ভ্যালু পেলাম হচ্ছে 1.0082। এরপরে যদি আবার ইকুয়াল দিই, তারপরে ভ্যালুটা পাবো, আমরা পেয়েছি হচ্ছে 1.5564। এরপরে যদি আবার আমরা ইকুয়াল দিই, আমরা তারপরে ভ্যালুটা পাবো, আমরা পেলাম 1.8986। এভাবে আমরা ততক্ষণ পর্যন্ত ইটারেশন চালাবো যতক্ষণ না পর্যন্ত আমাদের পরপর 2টা ইটারেশনের মান কাছাকাছি আসে। তো আমি বাকি ক্যালকুলেশনগুলো করে নিচ্ছি। এভাবে ক্যালকুলেশন করতে করতে আমরা দেখতে পাবো যে 8 আর 9 নাম্বার ইটারেশনে আমাদের ভ্যালুগুলো খুব কাছাকাছি আছে। তো 8 নাম্বার ইটারেশনে আমরা ভ্যালু পেয়েছি এটা যদি আমরা এখন ব্যবহার করে 9 নাম্বার ইটারেশনে ভ্যালু বসাই, আমাদের y8 এটার জন্য ভ্যালু হচ্ছে 1.5069। এরপরে আছে হচ্ছে z8 এর জন্য আছে হচ্ছে 1.8484। এরপর আছে হচ্ছে x8 এর জন্য ভ্যালু হচ্ছে 0.9963। একবার ইকুয়াল চাপ দেবো, এটা আসবে। আবার যদি আমরা ইকুয়াল চাপ দিই, তাহলে আমরা প্রথম ভ্যালুটা পাবো। আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি হচ্ছে 0.9936। এরপরে যদি আবার আমরা ইকুয়াল চাপ দিই, আমরা তারপরে ভ্যালুটা পাবো। আমরা এখান থেকে পেয়েছি হচ্ছে 1.5070। আবার যদি আমরা ইকুয়াল চাপ দিই, তারপরে ভ্যালুটা পাবো। আমরা এখান থেকে পেয়েছি হচ্ছে 1.84
86। এখন এখান থেকে আমরা মান কিভাবে নিব? আমাদের পরপর দুইটা ইটারেশনের মান যদি একদম সেম আসে তাহলে আমরা এই লাস্ট ইটারেশন পর্যন্ত স্টপ করব, এটাই হবে হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এটার ক্ষেত্রে অনেক সময় একদম সেম নাও হতে পারে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে মোটামুটি 3টা মানের ক্ষেত্রে একটা মান 2 দশমিক স্থান পর্যন্ত কনসিডার করব। মানে এটা যদি আমরা খেয়াল করে দেখি, এটা হচ্ছে 1.50 পর্যন্ত মিল আছে, এটা 1.50 পর্যন্ত মিল আছে, এছাড়া বাকিগুলো 3 ডিজিট পর্যন্ত মিল আছে। এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে পুরোটাই মিল আছে, এটাও হচ্ছে পুরোটাই মিল আছে। পরেরটা যদি আমরা দেখি, এটা দশমিকের পর 3 ডিজিট পর্যন্ত মিল আছে, এটাও দশমিকের পর 3 ডিজিট পর্যন্ত মিল আছে। অর্থাৎ আমরা দশমিকের পর 2 ঘর পর্যন্ত শুধুমাত্র একটা কনসিডার করব, বাকিগুলো আমাদের 3 ঘর অথবা 4 ঘর যদি মিলে যায় তাহলে সেই লাস্ট ইটারেশন হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা। তাই আমাদের যে প্রবলেম দেওয়া ছিল সেটার জন্য আমাদের অ্যান্সার হচ্ছে 9 নম্বর ইটারেশনের এই ভ্যালুগুলো। আশা করি আপনারা টপিকটা বুঝতে পেরেছেন। এর পরবর্তী ভিডিওতে আমরা গাউস সেইডাল মেথড নিয়ে আলোচনা করব। আজকে ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।